প্রিয় শিক্ষার্থীরা, জৈব যৌগের ক্লাসে তোমাদের স্বাগত। আমি আগের ক্লাসে সমগোত্রীয় শ্রেণী সম্পর্কে আলোচনা করেছিলাম। তোমরা জানো সমগোত্রীয় শ্রেণীতে একটি কার্যকারীমূলক থাকতো এবং সেই কার্যকারীমূলক ওই গোত্রের কে নির্দিষ্ট করত এবং একই সমগোত্রকের কার্যকারীমূলকগুলো একই থাকতো। তো আজকে আমি দেখো কার্যকারীমূলকের সংজ্ঞা দিয়েছি, একটু দেখো এখানে। জৈব অণুতে উপস্থিত যে পরমাণু বা গ্রুপ বা চিহ্ন ওই যৌগের রাসায়নিক ধর্মাবলী বা বিক্রিয়া, স্পেশালি কেমিক্যাল রিঅ্যাকশন কন্ট্রোল করে, নিয়ন্ত্রণ করে, তাকে কার্যকারীমূলক বলে। অর্থাৎ যার কার্যকারীমূলক একই যৌগের মানে যে সমগোত্র শ্রেণীর কার্যকারীমূলক থাকবে সেই সমস্ত সদস্যগুলোর রাসায়নিক বিক্রিয়া একই রকম হবে। লুক, অ্যালকোহলের কার্যকারীমূলক OH বা অ্যালকোহলীয় মূলকের নাম গাঠনিক সঙ্গে দেখতে পাচ্ছ OH। এই OH দিয়ে এখানে OH আছে, এখানে OH, এখানে OH, সবগুলোই তাহলে অ্যালকোহল। এটার নাম ইথানল। কার্বনের সংখ্যা বাড়ছে। ইথানল, প্রোপানল, এগুলো সমগোত্রক, এক একটা সমগোত্রক। এবং দেখো এইটার সাথে এটার পার্থক্য কিন্তু CH2, আগের দিন আলোচনা করেছিলাম। তো এই যৌগগুলোর কিন্তু রাসায়নিক বিক্রিয়া অলমোস্ট সেম। ভৌত ধর্ম কিছু পার্থক্য আছে, যেমন আমরা আগের দিন বলেছিলাম সমগোত্র শ্রেণীর আণবিক ভর বাড়ার সাথে সাথে তাদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বৃদ্ধি পায়, সেটি অন্য কথা। যেহেতু OH সবগুলোতে আছে, সুতরাং তারা সবাই অ্যালকোহল এবং তাদের রাসায়নিক বিক্রিয়া সব একই রকম হবে। অ্যালডিহাইডের কার্যকারীমূলক দেখছো CHO, গাঠনিক সঙ্গে দিয়েছি আমি COH। তার সদস্য হচ্ছে মিথানল, ইথানল, প্রোপানল। এটাকে ফর্মালডিহাইড বলে, যেখানে ফরমালিন তৈরি হয়। ফর্মালডিহাইড বা অ্যাসিটালডিহাইড, এটা নাম অ্যাসিটালডিহাইড, এটা প্রোপানলডিহাইড। তো এইগুলো সমস্ত অ্যালডিহাইড। তো অ্যালডিহাইডের সাথে এই অ্যালকোহলের কিন্তু অনেক পার্থক্য আছে। সেই পার্থক্যটা কে করে দিয়েছে? এই কার্যকারীমূলকটা। OH থাকার জন্য তাকে আমরা অ্যালকোহল বলছি, তার প্রপার্টি এক ধরনের। CHO থাকার জন্য তার প্রপার্টি এক ধরনের, তাকে আমরা বলছি অ্যালডিহাইড। তাদের দ্রাব্যতার পার্থক্য আছে, রাসায়নিক বিক্রিয়াতে পার্থক্য আছে, ব্যাপক পার্থক্য আছে। আমরা এখন পরবর্তীতে অনেকগুলো কার্যকারীমূলক স্টাডি করব। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ আমি একটি লিস্ট দিয়েছি কয়েকটি গুরুত্বপূর্ণ সমগোত্রীয় শ্রেণীর। আরো আছে, আমি এক এক করে দেখাবো। তো অ্যালডিহাইড দেখতে পাচ্ছ, CHO কিছুক্ষণ আগে দেখালাম, তার গাঠনিক সঙ্গে COH। তুমি খেয়াল রাখবে এখানে কার্বনের যোজনী যেন 4 পূরণ হয়। 4 কিভাবে দেখবো? 1 2 3 4। এবং অক্সিজেনের যোজনী 2, দেখো 1 2, হাইড্রোজেনের 1। এইভাবেই কার্বনের সঙ্গে লিখতে হয়। কিটোন CO, তাহলে কার্বনের যোজনী 4 1 2 3 4, অক্সিজেনের 2, দুটি হাত ফাঁকা আছে অ্যালকাইল গ্রুপকে ধরার জন্য। কার্বক্সিলিক অ্যাসিড দেখো COOH, খুব গুরুত্বপূর্ণ। ফ্যাটি অ্যাসিড বা কার্বক্সিলিক অ্যাসিড, কার্বনের সঙ্গে একটি অক্সিজেন ডাবল বন্ডেড আছে। তারপরে OH ও অক্সিজেনের যোজনী 2 1 2 2। তোমরা প্র্যাকটিস করবা বেশি বেশি, এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয় এই কার্যকারীমূলকের গাঠনিক সঙ্গে লেখা। A স্টার, COR, COR, একই। কার্বনের যোজনী দেখো 1 2 3 4, অক্সিজেনের 1 2, আর অ্যালকাইল মূলকের যোজনী 1 1। অ্যামাইড CONH2, CO সঙ্গে C এর সাথে একটা O যুক্ত হয়েছে এখানে, C এর সাথে O, তারপরে N। দেখো নাইট্রোজেনের যোজনী কত? 3, নাইট্রোজেনের 3 1 2 3, হাইড্রোজেনের 1 1 এবং কার্বনের 1 2 3 4। অ্যানহাইড্রাইডটা দেখতে পাচ্ছ না? অ্যানহাইড্রাইডটা আমি করে দেখাচ্ছি, অ্যানহাইড্রাইডটা লিখে। তো এইভাবে আমরা বিভিন্ন যৌগের কার্যকারীমূলকের সংকেত মনে রাখার চেষ্টা করব, প্র্যাকটিস করব খাতায় লিখে। অ্যানহাইড্রাইড আসলে এগুলা ফ্যাটি অ্যাসিড বা কার্বক্সিলিক অ্যাসিড থেকে তৈরি হয়। অ্যানহাইড্রাইড দেখো, এটি হচ্ছে COOCO। এটা হচ্ছে, এটা কিভাবে লেখা যায়? বা দেখো এভাবে লেখা যায়। তো আমরা এটা গাঠনিক সূত্রে লিখতে চাই। C এর সাথে O আছে ডাবল বন্ডেড অবস্থায়, তারপরে AO, তারপরে আরেকটি কার্বন, এই হচ্ছে অ্যানহাইড্রাইড। পরবর্তীতে আমরা অ্যানহাইড্রাইড যৌগ যখন স্টাডি করব তখন বিস্তারিত করতে পারবো। আরো আছে দেখো 1 ডিগ্রি অ্যালকোহল বা প্রাইমারি অ্যালকোহল। 1 ডিগ্রি অ্যালকোহল বা প্রাইমারি অ্যালকোহল, এটি সংকেত। OH থাকবে অ্যালকোহলে অবশ্যই। OH এর কার্বনের সঙ্গে যুক্ত থাকবে। OH যে কার্বনের সঙ্গে যুক্ত থাকবে সেই কার্বনে যদি OH যে কার্বনের সঙ্গে যুক্ত থাকবে সেই কার্বনের একটি হাত ফাঁকা থাকবে, তখন সেটাকে আমরা বলবো 1 ডিগ্রি অ্যালকোহল।
এই একটি হাতে এর সঙ্গে আর থাকবে বা এইচ থাকতে পারে, আর বা এইচ থাকতে পারে, আর বা এইচ। 2 ডিগ্রি অ্যালকোহল বা সেকেন্ডারি অ্যালকোহল, তখন OH মূলক যুক্ত কার্বনের সাথে 2টি হাত ফাঁকা থাকবে এবং একটি এইচ থাকবে, দেখো 2টি হাত ফাঁকা। এই জন্য একে আমরা বলছি 2 ডিগ্রি অ্যালকোহল বা সেকেন্ডারি অ্যালকোহল। এটাকে আমরা এভাবে লিখতে পারি CH2OH, আর এটা লিখতে পারি CHOH। 3 ডিগ্রি বা টারশিয়ারি অ্যালকোহল, টারশিয়ারি অ্যালকোহল, তাহলে OH মূলক যুক্ত কার্বনের সাথে 3টা হাত ফাঁকা থাকবে, 3টি হাত, মানে কোনো এইচ এর দেওয়ার সুযোগ নেই। দেখো এইচ 1 2 3 4টা হাতই পূরণ হয়ে গেছে, তাহলে এটি হচ্ছে COH। এটি হচ্ছে টারশিয়ারি বা 3 ডিগ্রি অ্যালকোহলের কার্যকরী মূলকের গাঠনিক সংকেত। এইভাবে আমরা আরো কিছু সংকেত দেখব। ইথার মূলকের কার্যকরী, ইথার মূলক, ইথার দেখানো হয়নি, খুব গুরুত্বপূর্ণ যৌগ ইথার। এটি হচ্ছে ইথার, আমরা এখানে আর দিব, মানে অ্যালকাইল মূলক যুক্ত থাকবে। ইথার মূলক। সালফোনিক অ্যাসিড মূলক, দেখো সালফোনিক অ্যাসিড মূলক SO3H। এটির গাঠনিক সংকেত একটু কনফিউজিং, S সমযোজী বন্ধনে 2টি O থাকবে এবং একটি OH। এই হচ্ছে সালফোনিক অ্যাসিড মূলক। তারপরে আছে সায়ানাইড বা নাইট্রাইল মূলক, সায়ানাইড নাইট্রাইল মূলক CN। এটা অনেকে ভুল করে ফেলে, নাইট্রাইল, এটাকে নাইট্রাইল বলা হয়, আবার সায়ানাইড মূলক বলা হয়, সায়ানো মূলক, সায়ানো। তো এইভাবে আমরা যতগুলি তোমার বইতে দেওয়া আছে কার্যকারী মূলক, ইনশাআল্লাহ তোমরা সবগুলো আয়ত্ত করবা। এবার আমরা দেখব কার্বনের প্রকারভেদ। 1 ডিগ্রি বা প্রাইমারি কার্বন কাকে বলে? 1 ডিগ্রি বা প্রাইমারি কার্বন, যে কার্বন শিকলে, জৈব যৌগের শিকলে, জৈব যৌগে যে কার্বন পার্শ্ববর্তী একটি কার্বনের সাথে যুক্ত থাকবে, একটি কার্বনের সাথে যুক্ত থাকবে। তাহলে 2 ডিগ্রি বা সেকেন্ডারি কার্বন কি? 2 ডিগ্রি বা সেকেন্ডারি কার্বন যে কার্বন পার্শ্ববর্তী 2টি কার্বনের সঙ্গে যুক্ত থাকবে, 2টি কার্বনের সাথে, 2টি কার্বনের সাথে যুক্ত যে কার্বন। আমি দেখাবো উদাহরণ একটু পরে। 3 ডিগ্রি বা টারশিয়ারি কার্বন, 3 ডিগ্রি বা টারশিয়ারি কার্বন 3টি কার্বনের সাথে যুক্ত থাকবে। 4 ডিগ্রি কার্বন বা কোয়াটারনারি কার্বন 4টি কার্বনের সঙ্গে যুক্ত থাকবে। তাহলে 1 ডিগ্রি কার্বন হচ্ছে যে কার্বন পার্শ্ববর্তী একটির সঙ্গে যুক্ত। 2 ডিগ্রি কার্বন মানে যে কার্বন পার্শ্ববর্তী 2টি কার্বনের সঙ্গে যুক্ত। আমি এক্সাম্পল দিই, একটা সবচেয়ে ভালো হবে এক্সাম্পল দিলে। দেখো আমি একটা জৈব যৌগ লিখছি CH3 CH2 C ব্যাস, এটি একটি জৈব যৌগ অ্যালকেন। দেখতে পাচ্ছ সব সিঙ্গেল বন্ড, একক বন্ধন, মানে অ্যালকেন। এইখানে আমরা দেখবো কোথায় কোথায় 1 ডিগ্রি কার্বন আছে, কোথায় কোথায় 2 ডিগ্রি 3 ডিগ্রি বা 4 ডিগ্রি আছে কিনা ভালো করে স্টাডি করবো। লুক, এই কার্বন খেয়াল করো, এই কার্বন পার্শ্ববর্তী কয়টা কার্বনের সঙ্গে যুক্ত আছে? একটার সঙ্গে যুক্ত আছে, শুধু এই কার্বনের সঙ্গে যুক্ত আছে, শুধু এটি 1 ডিগ্রি কার্বন, 1 ডিগ্রি কার্বন। এই কার্বন পার্শ্ববর্তী কয়টি কার্বনের সঙ্গে যুক্ত? একটি, দুটি। মনে রাখবা এই বন্ধন কিন্তু এই কার্বনের সাথে, নট হাইড্রোজেনের সাথে। এই বন্ড এই কার্বনের সঙ্গে, তাহলে এই কার্বন এটির সঙ্গে যুক্ত আছে, এটির সঙ্গে যুক্ত আছে, 2 ডিগ্রি কার্বন। এই কার্বন পার্শ্ববর্তী কয়টি কার্বনের সঙ্গে যুক্ত আছে? দেখো 1 2 3 4, 4টি কার্বনের সঙ্গে যুক্ত আছে। সো এটি হচ্ছে 4 ডিগ্রি কার্বন, 4 ডিগ্রি। এই কার্বন কয় ডিগ্রি কার্বন? এই কার্বন পার্শ্ববর্তী একটির সঙ্গে যুক্ত আছে, 1 ডিগ্রি কার্বন। এই কার্বন একটির সঙ্গে যুক্ত আছে, 1 ডিগ্রি কার্বন। এই কার্বন কয়টির সঙ্গে যুক্ত আছে? দেখো এই কার্বনটা এটির সঙ্গে যুক্ত, এটির সঙ্গে যুক্ত, এটির সঙ্গে যুক্ত, তাহলে এটি হচ্ছে 3 ডিগ্রি কার্বন। এই কার্বনটি 1 ডিগ্রি কার্বন, এই কার্বনটিও 1 ডিগ্রি কার্বন। প্রিয় শিক্ষার্থীরা, এটা খুবই গুরুত্বপূর্ণ, ভালো করে দেখে নাও। তুমি খেয়াল করবে
যে কার্বনকে তুমি টার্গেট করেছো সেই কার্বনটি পার্শ্ববর্তী বা নেবারিং কয়টা কার্বনের সঙ্গে অ্যাটাচড বন্ড দ্বারা, সে যে কয়টার সঙ্গে যুক্ত সেই অনুযায়ী তার ডিগ্রি বলবো। তিনটির সঙ্গে যুক্ত তিনটি, চারটির সঙ্গে যুক্ত চারটি, ব্যাস। তাহলে আমরা কার্বনের প্রকারভেদ দেখে নিলাম। এটা আমাদের বিক্রিয়া করার সময় লাগবে, নামকরণের সময় প্রয়োজন হবে এটি। পরবর্তী গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে অ্যালকাইল মূলক। অ্যালকাইল মূলক এটিও দেখবো আমরা। অ্যালকাইল মূলক কি? অ্যালকাইল মূলক আসলে অ্যালকেন থেকে, তোমরা মাধ্যমিক শ্রেণীতে দেখেছো, অ্যালকেন থেকে একটি এইচ অপসারিত হলে যে একযোজী মূলক উৎপন্ন হয়, একযোজী মূলক উৎপন্ন হয়, এবং যে অ্যালকেন থেকে উৎপন্ন হবে সেই অ্যালকেন অনুযায়ী সেই অ্যালকাইল মূলকের নাম হবে। দেখো, মিথেন থেকে যদি আমি একটা এইচ অপসারণ করি তাহলে হলো মিথাইল। এটা মিথেন থেকে হচ্ছে, এর নাম মিথাইল। সংকেত কি দ্বারা প্রকাশ করি? আর দ্বারা প্রকাশ করি, আর। আচ্ছা, যদি ইথেন থেকে নেই, আমি ইথেন থেকে একটি এইচ নেই তাহলে হবে T3, ঠিক আছে, এখান থেকে একটা চলে যাবে CH2 বা C2H5, এটাকে বলে ইথাইল। ইথাইল কারণ এর ইথেন থেকে তৈরি হয়েছে, একইভাবে যদি আমি প্রোপেন থেকে নেই, প্রোপেন থেকে, তাহলে সেটা হবে প্রোপাইল। এটিকেও আর দ্বারা প্রকাশ করা হয়, আর দ্বারা। প্রোপেন CH3 CH2 CH3, এটা প্রোপেন। এখান থেকে যদি একটি H চলে যায় তাহলে এটা হবে CH3 CH2 CH2, বা এটাকে আমরা লিখতে পারি C3H7, এটাকে বলে প্রোপাইল মূলক, প্রোপাইল। একইভাবে এগুলো চলতে থাকবে। এরপর বিউটাইল। বাট যতই অ্যালকাইল মূলক থাকুক তাকে আমরা প্রকাশ করব হচ্ছে আর দ্বারা, এবং নামের সাথে আইল যুক্ত থাকবে। অ্যালকেনের নামের সাথে আইল যুক্ত করে আমরা অ্যালকাইল মূলককে ইন্ডিকেট করি। প্রিয় শিক্ষার্থীরা, জৈব যৌগের নামকরণ আমরা বিভিন্নভাবে করতে পারি। একটি সাধারণ প্রণালী, উদ্ভূত বা জাত প্রণালী, ইংলিশে বলে ডিরাইভড সিস্টেম, আর ইউপ্যাক বা IUPAC বা জেনেভা বা আন্তর্জাতিক প্রণালী। সবগুলোই দরকার আছে। আমরা এই দুটি নামকরণ পরে পড়ব। আজকে আমি ইউপ্যাক নামকরণের যে প্রাথমিক যে নিয়মগুলো আছে সেগুলো নিয়ে একটু কাজ করব। ইউপ্যাক নামকরণ, তো আমি এখন IUPAC, এটার ফুল মিনিং তোমরা জানো, ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি। ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি, এটা ইউপ্যাক, বা এটাকে জেনেভা প্রণালী বলা হয়, বা এটাকে আন্তর্জাতিক প্রণালীও বলা হয়। এই নামকরণ করার আগে আমাদের কিছু বিষয় জানতে হবে। যেমন কার্বন শিকলে যদি একটি কার্বন থাকে তখন তার মূল শব্দকে আমরা বলি মিথ। দেখো, মিথ, এটা লিখে নাও খাতায়। দুটি যদি কার্বন থাকে তাহলে সেটাকে বলবো আমরা ইথ। তিনটি শব্দ থাকলে সেটাকে আমরা বলবো প্রোপ, মূল শব্দ। চারটি শব্দ থাকলে আমরা বলবো হচ্ছে বিউট, চারটি কার্বন থাকলে বিউট। পাঁচটি থাকলে বলবো আমরা পেন্ট। ছয়টি থাকলে বলবো হেক্স। সাতটি থাকলে বলবো আমরা হেপ্ট। আটটি কার্বন থাকলে আমরা বলবো অক্ট। নয়টি কার্বন থাকলে নন, আর 10টি কার্বন থাকলে ডেক। এই জিনিসটা আগে আয়ত্ত করো। কার্বন শিকলে যে কয়টি কার্বন থাকবে সেটা আমরা কাউন্ট করব। কাউন্ট করার পরে সে যৌগটা যদি অ্যালকেন হয় তার নামের সাথে এন যুক্ত করব, অ্যালকেন। যেমন দুটি কার্বন যদি থাকে এবং সেখানে যদি একক বন্ধন থাকে তাহলে সেটা ইথেন। তিনটি কার্বন যুক্ত যদি অ্যালকেন হয় তাহলে প্রোপ যোগ এন, প্রোপেন। যদি সেটা অ্যালকোহল হয় তার নামের সঙ্গে অল যুক্ত করব, অ্যালকিন হলে ইন যুক্ত করব। আমরা এক এক করে সবগুলো দেখব। আপাতত তুমি এই জিনিসটুকু মাথায় রাখো। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখছো আমি একটি অনেক নিয়ম কানুন লিখেছি। অ্যালকেনের নামকরণ দিয়ে শুরু করছি আমরা। ইউপ্যাক নামকরণ অ্যালকেন দিয়ে, আন্তর্জাতিক প্রণালীতে নামকরণ। অ্যালকেন চিনব কিভাবে?
CnH2n+2 এরকম সংকেত ফলো করবে এবং সেখানে কার্বন কার্বন একক বন্ধন থাকবে। এগুলো দেখে আমরা বুঝতে পারবো জৈব যৌগটি অ্যালকেন। অ্যালকেনের ক্ষেত্রে প্রথম যে কাজটি করতে হবে তা হচ্ছে প্রথমে দীর্ঘতম কার্বন শিকল নির্বাচন করতে হবে। আমি লিখে বুঝিয়ে দেব, আপাতত যেগুলো দেখো, যে শিকলে নাম্বারিং করে বেশি সংখ্যক কার্বন পাওয়া যাবে সেটি দীর্ঘতম শিকল। এক্সাম্পল দিয়ে বুঝতে পারবো। যে পাশ থেকে গণনা করলে শাখা আগে পাওয়া যাবে সে পাশ থেকে নাম্বারিং করতে হবে। ব্রাঞ্চ কোন দিক থেকে আগে পাওয়া যাবে সেই পাশে আমাদের প্রায়োরিটি দিতে হবে। নেক্সট, শিকলে একই রকম শাখা যদি একাধিক জায়গায় থাকে, যেমন মিথাইল মূলক ধরো একই জায়গায় একাধিক জায়গায়, দুইটা মিথাইল মূলক আছে তাহলে ডাই বলবো, তিনটা মিথাইল মূলক আছে ট্রাই, চারটা মিথাইল মূলক আছে টেট্রা। এবং মিথাইল মূলক এই শাখাগুলো যে সমস্ত কার্বনে থাকবে সেই সকল নাম্বারও আমাদের উল্লেখ করতে হবে। দেখো ভিন্ন রকম শাখা যদি থাকে, সাপোজ মিথাইলও আছে ইথাইলও আছে, তুমি কোনটা আগে বলবে? তো ইথাইলে হচ্ছে ই, ইংলিশ বর্ণমালায় ই আগে আসছে, তাহলে ইথাইল আগে বলতে হবে। আর মিথাইলের তো এম, মিথাইল পরে বলতে হবে। তাহলে ইংরেজি বর্ণমালায় যেটির অবস্থান আগে সেই শাখাটি আমি আগে উচ্চারণ করব। এই হচ্ছে মোটামুটি 4টি নিয়ম। আমি আরো কিছু নিয়ম লিখবো, একটু ওয়েট করো। প্রিয় শিক্ষার্থীরা, আমি আরো দুটি নিয়ম লিখেছি এখানে। দেখো 5 নম্বর নিয়ম হচ্ছে সংখ্যাগুলোর মাঝে কমা দিব, আর সংখ্যা এবং শব্দের মাঝে হাইফেন চিহ্ন দিতে হবে। 6 নম্বর নিয়ম কি স্পেশাল দেখাবো আমি উদাহরণে। যদি উভয় দিক থেকে শাখা সমান দূরত্বে থাকে, সাপোজ বাম দিক থেকেও 2 নম্বরের শাখা আছে, ডান দিক থেকেও শাখা 2 নম্বরে আছে, তখন কি করবে? তখন যে সমস্ত কার্বনে শাখা যুক্ত আছে সেই সকল সংখ্যাগুলো যোগ করে যে পাশে কম হবে যোগফল সে পাশ থেকে গণনা করব। এক্সাম্পল দিলে ইনশাআল্লাহ ক্লিয়ার হবে। তো চলো আমরা উদাহরণে চলে যাই। উদাহরণে ধরো এটি একটি জৈব যৌগ, এটি একটি জৈব যৌগ। তাহলে এটি প্রথমেই দেখবো আমরা দীর্ঘতম কার্বন শিকল 1 নম্বরে লিখেছিলাম, দীর্ঘতম কার্বন শিকল বাছাই করতে হবে। আচ্ছা, এই পাশ থেকে গণনা করা করলাম, 1 2 3 4 5টি কার্বন পাচ্ছি এই শিকলে। যদি এই পাশ থেকেও যাও তাহলে 5টি পাচ্ছি, এই পাশ থেকে হলো 5টি। যদি আচ্ছা যদি এইদিকে যাওয়া যায়, এইদিকে দেখো 2টি কার্বন আছে, খেয়াল করছো কেন? C2H5, এটাকে যদি ভাঙায় দাও, যদি C2H5 কে এভাবে ভাঙানো যায় CH2 CH3, মানে ইথাইল মূলক এটা। তাহলে 4 5 6 দেখেছো? তাহলে এই পাশ থেকে গণনা করলে শাখা বেশি পাওয়া যাচ্ছে, তো 6টি কার্বন পাওয়া যাচ্ছে, আর এদিকে 5টি কার্বন পাওয়া গেছিল। সুতরাং আমাদের কিন্তু এটি কিন্তু দীর্ঘতম শিকল। এখন নাম্বারিং শুরু করব কি বাম থেকে, নাকি এখান থেকে শুরু করব, নাকি এখান থেকে শুরু করব? এখন 3টি মাথা, মাথা 1 মাথা 2 মাথা 3, কোন দিক থেকে শুরু করব আমরা? কোন দিক থেকে? একটা কোথায় দিব? এক কোথায় দিব? এক সেখানে দেব যেখান থেকে গণনা শুরু করলে শাখাটা আগে পাওয়া যায়। আবার আমাকে কিন্তু দীর্ঘতম শিকলও কিন্তু, অর্থাৎ এটি বাদ, এখান থেকে যাচ্ছে না, শুরু করা যাচ্ছে না। যদি এখান থেকে শুরু করে দেখো 1 2 3 নম্বরের শাখা পাচ্ছি, 4 5 6, ব্যাস 6টা কার্বনও পাওয়া গেল, শাখাও আগে পাওয়া গেল। তুমি যদি মনে করো না স্যার আমি এ পাশ থেকে যেতে চাচ্ছি 1 2 3 4 5, এটা তো হবেই না, কার্বনই কমে গেল 5টা, এটা আগেই বা থাকলো হচ্ছে এখান থেকে শুরু 1 2 3 4 5 6, এটাও 6টি। শাখা দেখো কয় নম্বরে? 4 নম্বরে শাখা। সুতরাং এটিও গ্রহণযোগ্য নয়। গ্রহণযোগ্য কোনটি হবে? আমার এই পাশ থেকে গণনা করলে 1 2 3 4 5 6, ফাইন। এখানে শাখা আমি 3 নম্বরে পাচ্ছি, এটি হচ্ছে শাখা। অর্থাৎ মূল শিকল ছাড়া যে যারা থাকবে, যে গ্রুপ থাকবে সেটিকে শাখা বা প্রতিস্থাপক বলি আমরা, সাবস্টিটিউয়েন্ট বলি। এই যে অর্থাৎ এখানে একটা হাইড্রোজেনকে এই মিথাইল মূলক দ্বারা রিপ্লেস করা হয়েছে। তাহলে মূল শিকলে কিন্তু 6টা কার্বন, মানে হেক্স সিরিয়ালে, ওই যে বলে দিলাম তখন। তাহলে আমরা দেখব নিয়মটা কি। দেখো শাখা কথা আগে উল্লেখ করতে হবে। শাখা কয় নম্বরে আছে? 3 নম্বরে, 3। শাখাটার নাম মিথাইল, 3 মিথাইল হেক্সেন। আমি একটা পয়েন্ট বাদ দিয়েছি, লিখে নাও তোমরা। সেটি হচ্ছে
এক শব্দে নামকরণ হবে, অর্থাৎ এটি 3 মিথাইল হেক্সেন, কোনো থামাথামি নাই, কোনো স্পেস হবে না। 3 মিথাইল হেক্সেন, দেখো কোনো স্পেস দিই, খেয়াল করো কোনো স্পেস নাই, 3 মিথাইল হেক্সেন এটি। তাহলে এটি একটি অ্যালকেন, কি অ্যালকেন? 3 মিথাইল হেক্সেন। আমরা আরো একটি নামকরণ করছি আরেকটি যৌগের, দেখো সি ব্যাস CH3 এটিও একটি অ্যালকেন, দেখা যাচ্ছে সব একক বন্ধন। তাহলে এখানে আমরা নাম্বারিং শুরু করব থেকে, নাম্বারিং দেখা যায় যে বাম পাশে শাখা আগে পাওয়া যাচ্ছে, এই পাশে যাচ্ছি না, বাম পাশে 1 2 3 4 5 6 ছয়টি, এটাও হেক্সেন, কিন্তু শাখা কোথায় কোথায় শাখা আছে? এই কার্বন, এই শাখাটা 2 নম্বর কার্বনে আছে, এই মিথাইল গ্রুপটা 3 নম্বর কার্বনে আছে। তো তাহলে 2 নম্বরের শাখা আছে 2, 3 2 3 ডাইমিথাইল হেক্সেন, 2 3 স্পেস হয়ে গেল, 2 3 ডাইমিথাইল হেক্সেন। দেখে নাও নামটা, 2 নম্বরের শাখা আছে, 2 দিয়েছি, শাখা যেখানেই আছে সেই নাম্বারটা আমাকে উল্লেখ করতে হবে 2, এবং আমি বলেছিলাম সংখ্যাগুলোর মাঝখানে কমা দিয়েছি, সংখ্যা এবং শব্দের মাঝে হাইফেন। 2 3 ডাইমিথাইল হেক্সেন, এটিও একটি অ্যালকেন। দেখো একটু চেঞ্জ করে দিচ্ছি, এটি এখানে যদি এরকম থাকতো, এখানে যদি ইথাইল মূলক থাকতো C2H5, তাহলে কি হতো নামটা? C2H5 যদি থাকতো তাহলে কিন্তু আমাকে ওই যে ভিন্ন রকম শাখা, তাহলে যে শাখাটি প্রথম অক্ষর অ্যালফাবেটে আগে আসবে সেটি নিব আমরা। ইথাইল, ইথাইল কয় নম্বরে আছে? 3 ইথাইল, 2 মিথাইল হেক্সেন। দেখো ভিন্ন রকম শাখা থাকলে সেটি আমরা আলাদা আলাদা করে লিখছি। 3 নম্বরে ইথাইল, 2 নম্বরে মিথাইল, 3 ইথাইল 2 মিথাইল হেক্সেন। ওকে, আরেকটু যৌগ দেখো, এই যৌগটা দেখো। তো এটা দেখে ভয় পাওয়ার কোনো দরকার নেই, CH2 দুইবার আছে, সোজা কথা CH2 দুইবার। তো আমরা একটু ভাঙাই নিই, CH3 CCl CH3 CH2 CH2 দুইবার লিখলাম, CH2 CH3। এইবার দেখো 1 2, কারণ 1 দিলাম কেন? এই দিক দিয়ে শাখা আগে পাওয়া যাচ্ছে, এজন্য 1 1 2 3 4 5 6। তাহলে কি দাঁড়াচ্ছে? একবার 2 নম্বর কার্বনে ক্লোরো, একবার মিথাইল বলো, তাহলে কোনটা আগে বলবো? ক্লোরো, ক্লোরিন আছে, ক্লোরো মিথাইল, তাহলে ক্লোরো বলুন তো C, A B C, C আগে পাওয়া যাচ্ছে, তাহলে 2 ক্লোরো 2 মিথাইল হেক্সেন, 2 ক্লোরো 2 মিথাইল হেক্সেন। ব্যাস, এইভাবে আমরা নামকরণ করছি। আরেকটি যৌগ দেখো, CH CH3 CH2 CH ব্যাস। এবার অনেক ঝামেলাপূর্ণ মনে হচ্ছে অনেক বড় একটা যৌগ, অনেক শাখা, অনেক রকম শাখা, কোন দিক দিয়ে যাব আমরা, কোন দিক দিয়ে যাব? দেখো আগে আমাদের প্রথম কাজ হবে সবচেয়ে বেশি কার্বন কোন দিকে গেলে পাওয়া যাবে সেটা আমাকে দেখতে হবে। 1 2 3 4 5 6টা, 1 2 3 4 5 6 7টা,
তারপরে 1 2 3 4 হচ্ছে না, তাহলে সবচেয়ে বেশি পাচ্ছি আমরা 1 2 3 4 5 6 7। দেখো এটাই লম্বা শিকল। আমাদের শিকল তাহলে কোনটা? এইটা আমাদের শিকল। তাহলে এরা কারা? এরা শাখা। এটাও শাখা, এটাও শাখা, সব শাখা, এটাও শাখা, এটাও শাখা। তাহলে আমরা দেখছি মিথাইল মূলক হিসেবে অনেক জায়গায় শাখা হিসেবে আছে, আর এক জায়গায় আছে ইথাইল মূলক। তাহলে আমরা নাম্বারিং করি, আগে নাম্বারিং করি 1 2 3 4 5 6 7। 7টি কার্বন, অর্থাৎ হেপ্ট সিরিয়ালের যৌগ এটা। তাহলে এখানে শাখাগুলো চিহ্নিত করি। মিথাইল একটা জায়গায় আছে, দুই জায়গায় আছে, তিন জায়গায় আছে। কিন্তু মিথাইলের নাম তো আগে বলা যাবে না। আগে এই দেখো এটা ইথাইল, এটি মনে করো না, এটা কিন্তু মূল শিকল না, এটি কিন্তু এখন শাখা। CH3 CH2 এটা ইথাইল হলো, ইথাইল। তার মানে লিখতে হবে 3 নম্বর আগে 3 ইথাইল, 3 ইথাইল। মিথাইল কোথায় কোথায় আছে? 2 তে আছে মিথাইল, 5 এ আছে মিথাইল, 6 এ আছে মিথাইল। 2 5 6 ট্রাইমিথাইল হেপ্টেন। ব্যাস, ভয় পাওয়ার কোনো কারণ নেই। মূল শিকল ছাড়া যারাই থাকবে তারাই শাখা, মূল শিকল ছাড়া শাখা। এখন যদি আরো বড় থাকতো তো প্রোপাইল বলতে পারতাম। এটা মানে ইথাইল বলছি, ইথাইল CH2 CH2 ইথাইল। আর মিথাইল ছিল এখানে, এইখানে এবং এখানে ছিল, যার জন্য 2 5 6 ট্রাইমিথাইল হেপ্টেন। প্রিয় শিক্ষার্থীরা, নিজেরা যখন প্র্যাকটিস করবা তখন এই ধরনের সমস্যা দেখবা, আরো সমস্যা আসবে, আমরা সমাধান করার চেষ্টা করব। এবার আরেকটি যৌগ দিচ্ছি আমি। এই যৌগটি তোমরা দেখো, এই যৌগটির বিশেষত্ব হচ্ছে তুমি এ পাশ থেকে গণনা করলেও 2 নম্বরে শাখা, এ পাশ থেকে গণনা করলেও 2 নম্বরে শাখা। কি করবা তাহলে? দুই দিক থেকেই কিন্তু শাখা 2 নম্বরে। আমরা কাজ করি 1 2 3 4 5 এরকম করে দেই আগে, দিয়ে শাখা আমি লাস্ট যে পয়েন্টটা লিখেছিলাম নামকরণের, সর্বশেষ যে পয়েন্টটি লিখেছিলাম তোমাদের সেখানে দেখো লিখেছিলাম যে পাশ থেকে গণনা করলে নাম্বার ক্ষুদ্রতম হয় সেটাকে অ্যাকসেপ্ট করতে হবে। তাহলে এই পাশ থেকে গণনা করে নাম্বার 2 নম্বরে 2, এটার জন্য 2 লিখলাম, এটার জন্য আবার 2 লিখলাম, প্লাস 2, কারণ মিথাইল 2 নম্বরে দুইটা মিথাইল মূলক আছে, 2 বার 2, আর আরেকটা আছে এখানে 4। কত হচ্ছে? 10 না 4 8 8 হচ্ছে। আর যদি আমি এ পাশ থেকে নাম্বারিং করি 1 2 3 4 5, এবার দেখো তাহলে এখানে 2, এই কার্বনে শাখা আছে, তাহলে 2 প্লাস 4 নম্বরে দুইটা মিথাইল আছে, 4 যোগ 4 কত হচ্ছে? 10। কোন পাশ থেকে গণনা করলে সংখ্যা ক্ষুদ্র আসছে? 8। এই পাশ থেকে গণনা করলে, তার মানে বাম পাশ থেকে আমাদের গণনা করতে হবে। যে পাশ 8 লেস দেন 10, যে পাশ থেকে ক্ষুদ্র হবে সে পাশ থেকে গণনা করতে হবে। তাহলে এটা আমাদের হবে না, আমাদের গণনা করতে হবে এখান থেকে 1 2 3 4 5। তাহলে আমাদের এই যৌগের নাম কি দাঁড়াচ্ছে? এই যৌগের নাম দাঁড়াচ্ছে, দেখো 2 নাম্বার সবগুলাই মিথাইল মূলক, 2 2 4 ট্রাইমিথাইল পেন্টেন। পেন্টেন কেন বললাম? 5 কার্বন বিশিষ্ট, পেন্ট যোগ এন, পেন্টেন 5 কার্বন বিশিষ্ট অ্যালকেন, এজন্য এটাকে আমরা পেন্টেন বললাম। শিক্ষার্থীরা আরেকটি দেখো, CH3 নো, এই ধরনের এটা একটা অ্যালকেন। দেখো ভয় পাওয়ার কোনো কারণে ভাঙায়নি, কার্বনের সাথে 4 দিকে মিথাইল মূলক আছে, 4টা মিথাইল মূলক, 4টা মিথাইল মূলক। ব্যাস, তাহলে আমরা এবার নাম্বারিং করি। নাম্বারিং 1 2 3, এই পাশ থেকে হলো 3, যদি এখান থেকে 1 2 3 একই, 1 2 3 সব এক, তাহলে এটার নাম কি? এটা আসলে একটা প্রোপেন অ্যালকেন। কি প্রোপেন? নরমাল প্রোপেন না,
এটা হচ্ছে 2 নম্বরে দেখো দুইটা মিথাইল আছে 2 2 ডাইমিথাইল 2 2 ডাইমিথাইল প্রোপেন। 2 নম্বরে দুটো মিথাইল গ্রুপ আছে 2 2 ডাইমিথাইল প্রোপেন। আমরা আবার দেখি CH3 C আমরা এই অ্যালকেনটার নামকরণ করব। এই অ্যালকেনটা দেখো আগে আমরা ভাঙাইনি কার্বন, এই কার্বনের সঙ্গে তিনটা মিথাইল গ্রুপ আছে 1 2 3 তিনটা মিথাইল গ্রুপ দিয়ে দিচ্ছি আমরা মিথাইল গ্রুপ এই এটা এই তিনটা মিথাইল গ্রুপ ব্যাস আমাদের যোগ আমরা ভাঙিয়ে লিখে ফেললাম। নাম্বারিং করি আমরা 1 2 3 4 এই পাশ থেকে গেল 2 2 একই কথা 1 2 3 4। তাহলে মূল শিকল এটা মূল শিকল এটা মূল শিকল আর এরা হচ্ছে সব শাখা। তাহলে শাখা কোথায় কোথায় শাখা আছে? 2 এ আছে আর 3 এ আছে। 2 এ দুইটা শাখা আছে 2 2 3 3 তাহলে কয়টা হলো? মোট চারটা হলে টেট্রামিথাইল। টেট্রামিথাইল 1 2 3 4 বিউটেন 2 2 3 3 টেট্রামিথাইল বিউটেন। সুতরাং অনেক সময় ব্র্যাকেটের মধ্যে শাখাগুলো দেওয়া থাকতে পারে। প্রিয় শিক্ষার্থীরা, অ্যালকেনের নামকরণ আরো কিছু আছে। আজকে প্রথম ক্লাসে নামকরণের এত কিছু দেখাতে চাচ্ছি না। পরের ক্লাসে আমি চাকরিক অ্যালকেন এবং জটিল প্রতিস্থাপক থাকলে সেগুলোতে কি হবে সে সম্পর্কে দেখাবো। আজকের ক্লাস এখানেই শেষ।